গণতন্ত্রের স্তম্ভগুলো যখন একটার পর একটা ভেঙে পড়ছে, মিডিয়া থেকে শুরু করে লেজিসলেটিভ, নির্বাচন কমিশন, রিজার্ভ ব্যাংক, সমস্ত যখন সরকারের হাতে চলে গিয়েছে, বলা যায় বিজেপির হাতে চলে গিয়েছে, করায়ত্ত করে নিয়েছে তারা, সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলো, সমস্ত মানে স্বশাসিত সংস্থাগুলোকে যখন তারা একেবারে পকেটে পুরে রেখেছে, তখন একমাত্র আশার আলো দেখাচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কথা আমি বলতে পারি DY চন্দ্রচূড় সাহেব, আমাদের চিফ জাস্টিস, খানিকটা আশার আলো দেখাচ্ছেন। একটার পর একটা ঘটনায় কিন্তু তারা বিদ্ধ করছেন সরকারকে। এটাই তো কাজ, এটাই তো সুপ্রিম কোর্টের কাজ। সরকারকে প্রশ্ন করাই তো মিডিয়ার কাজ। সরকারের কাছে বিভিন্ন প্রশ্ন রাখা, দাবি দাওয়া রাখা, সেটাই তো লেজিসলেটিভের কাজ। কোনো কাজটাই কিন্তু সঠিক হচ্ছে না সুপ্রিম কোর্টের, কিছুটা কাজ ছাড়া, সবটা বলতে পারছি না। সব কিছু যখন একের পর এক ভেঙে পড়ছে, তখন মুক্তি সূর্য হয়ে সামনে ভেসে উঠেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। ডুবে যাওয়া মানুষের কাছে, নাবিকের কাছে একটা খড়কুটো যেমন, আমাদের কাছে তেমনি এখন হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আশার আলো দেখাচ্ছে, আশার আলো জাগাচ্ছে, মানুষকে নিজের প্রতি বিশ্বাস বাড়াচ্ছে। আর দেখুন, তাকে বিরোধীরা সংসদে প্রশ্ন করলে তাদেরকে সংসদ থেকে বিতাড়ন করা হচ্ছে, এবং নজিরবিহীনভাবে 150-র ওপরে বিধায়ক সাংসদদের একদিনে বিতাড়ন করা হয়েছে। ভাবা যায় এটা? এটা গণতন্ত্র, যেখানে বিরোধীরা প্রশ্ন করতে পারবে না? বিরোধীরা না হয় প্রশ্ন করতে পারবে না, মিডিয়াও পারবে না। আমাদের মিডিয়াকে তো একেবারে মানে পা চাটা কুকুরের মতন করে ফেলেছে এই সরকার। একটি টেলিভিশন চ্যানেল নেই যে যারা সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে। প্রশান্ত কিশোরের একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছিলেন যে আপনারা তো বলছেন 400 পার, আর আপনি বলছেন 400 পার নাকি স্বপ্ন। প্রশান্ত কিশোর উত্তর দিয়েছিলেন, ভালো লেগেছিল উত্তরটা, আপনারা তো বাংলাতেও বলেছিলেন আপকি বার 200 পার, তো 77-এ আটকে গেলেন কেন? এই প্রশ্নটা কি কখনো অমিত শাহকে আপনারা করেছেন, যারা এখন 400 পারের হুঙ্কার দিচ্ছেন? উত্তর দিতে পারেননি সঞ্চালক। এইরকম ভাবেই আমাদের মিডিয়া চুপ করে থাকে। মিডিয়া কখনো প্রশ্ন করে না 15 লক্ষ টাকা জুমলা কেন, তাহলে এই কথাটা বলেছিলেন কেন, এর জন্য ক্ষমা চাইবেন? মিডিয়া প্রশ্ন করে না। মিডিয়া প্রশ্ন করে আম কেটে খান না চুষে খান, পকেটে বটুয়া রাখেন কিনা, কোন টনিক খান, ইত্যাদি ইত্যাদি। মানুষের কথা তারা বলেন না। কিন্তু আমাদের মতন যারা ইউটিউব চ্যানেল আমরা চালাই, সেই ইউটিউব চ্যানেলগুলো কিন্তু আমরা প্রশ্ন করতে ছাড়ি না, এখনো পর্যন্ত করে যাচ্ছি। কতদিন করতে পারবো তাও জানি না, কারণ এই সরকার ইউটিউব চ্যানেলগুলোকেও নিয়ন্ত্রণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার যদি তারা ভোটে জিতে ক্ষমতায় আসে, তাহলে হয়তো আমাদেরও কণ্ঠরোধ করা হবে। অনেকে বিক্রি হয়ে গিয়েছেন আমাদের মতন ইউটিউব চ্যানেল, যারা সারাক্ষণ সরকারের গুণগান করে যাচ্ছেন। আপনারা জানেন তারা কেন গুণগান করে, কেন তারা সরকারকে প্রশ্ন করেন না, কেন তারা মানে যেমন খুশি একটা সমীক্ষা সামনে দাঁড় করিয়ে দেন। কেউ বলছেন এখানে তৃণমূল নাকি 3টে আসন পাবে, কেউ বলছেন 9টা পাবে, কেউ বলছে 12টা পাবে। বাস্তব পরিস্থিতি থেকে অনেক দূরে থেকে তারা এইসব কাজগুলো, প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছেন। এমনি এমনি ছড়ান কেউ, এমনি এমনি কি বলছেন তারা সরকারের পক্ষে কথা? কেন তারা সরকারকে প্রশ্ন করছেন না? এরকম বহু ইউটিউব চ্যানেল ইতিমধ্যে তারা বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু এনকে ডিজিটালকে কেনা যায়নি, যাবেও না। আমরা প্রশ্ন করব, এই যে ধরুন স্টেট ব্যাংককে সুপ্রিম কোর্ট বাধ্য করলো যে এই যে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড কারা কিনেছে, কত টাকার কিনেছে, কবে কিনেছে, আর এই বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত ফায়দা তুলেছে, বাধ্য করলো তো। কান ধরে তারা বাধ্য করলো যে এটা দিতেই হবে, তা না হলে কন্টেম্প্ট অফ কোর্ট করে দেবো, অর্থাৎ
আদালত অবমাননার দায়ে জেল খাটতে হবে, আপনি বাঁচলে বাপের নাম। তাই স্টেট ব্যাংকের চেয়ারম্যান তড়িঘড়ি কিন্তু আদালতকে সেগুলো দিলেন, এবং আগামী 15 তারিখ সেটা আমি আপনি সকলেই দেখতে পাবো, সেটা সার্বজনিক করে দেওয়া হবে, ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। কিন্তু এই কাজটা করার কথা ছিল তো নির্বাচন কমিশন এটা করার দরকার ছিল। সুপ্রিম কোর্টকে কেন হস্তক্ষেপ করতে হলো? কারণ নির্বাচন কমিশনটাও তো বিক্রি হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনে 2 জন কমিশনার পদত্যাগ করেছে, একজন রিটায়ার করেছেন, একজন পদত্যাগ করেছেন। হঠাৎ নির্বাচনের মুখে অরুণ গোয়েল পদত্যাগ করে বসলেন, কি কারণ কেউ জানি না আমরা। এমনকি তিনি তার পদত্যাগ পত্রে তিনি যে শারীরিকভাবে অসুস্থ বা শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন সেটাও লেখেননি, অথচ বাজারে খবর ছড়িয়ে দেওয়া হলো অরুণ গোয়েল শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। মিডিয়া বলল, মানুষ বিশ্বাসও করলো। কিন্তু আমাদের মতন কিছু মিডিয়া আছে ঘাটতাড়া, আমরা যারা ইউটিউব মিডিয়া চালাই, আমাদের মতন কিছু ঘাটতাড়া মিডিয়া, আমরা জানতে চাইলাম অরুণ গোয়েল যে পদত্যাগ করেছেন অসুস্থতার কারণে, সেটা তিনি পদত্যাগপত্রে লেখেননি কেন? এর আগে আরেকজন এরকম কমিশনার ছিলেন, তিনিও পদত্যাগ করেছিলেন। তার বাড়িতে 5 জনের নামে ইনকাম ট্যাক্সের নোটিশ পৌঁছে গিয়েছিল। জানি না অরুণ গোয়েলের বাড়িতে নোটিশ পৌঁছবে কিনা। এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের মনে জাগে। এখন একমাত্র নির্বাচন কমিশনার হচ্ছেন, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি হচ্ছেন রাজীব কুমার, ওয়ান অ্যান্ড অনলি। এবার বিরোধীরা সুপ্রিম কোর্টে গেছে যে কিছুতেই নতুন করে আর কমিশনার নিয়োগ করা যাবে না নির্বাচনের আগে। কেন? কারণ একটাই, কারণ এই নির্বাচন কমিশনার আগে নিয়োগ করতেন প্রধানমন্ত্রী। অর্থাৎ বুঝে দেখুন, কে তার নির্বাচন পরিচালনা করবে, প্রধানমন্ত্রীর নির্বাচন কে পরিচালনা করবে সেটা ঠিক করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। যাই হোক, সেটা হলো। বিরোধী দলনেতা ছিলেন, আর ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি। সরকার আইন পাশ করলো, বললো না, প্রধান বিচারপতিকে রাখা যাবে না। কাকে রাখতে হবে? প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী, আর বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা অধীর চৌধুরী, আর মন্ত্রিসভার কোনো একজন মন্ত্রী। অর্থাৎ ভোটাভুটি হলে 2:1 প্রধানমন্ত্রী বা বিজেপির কথাই চলবে। সেই কারণে বিজেপি ঠিক করে দিচ্ছে যে নির্বাচন কমিশনার কে হবে, আর যে নির্বাচন কমিশনার হবে সে কি বিজেপির বিরুদ্ধে গিয়ে কথা বলবে? এটা কি বিশ্বাস করা যায়? তাই এই রাজীব কুমার এখনো খোলসা করে বলছেন না যে ভিভিপ্যাটের স্লিপ ভোটার নিজের হাতে করে ভোট বাক্সে ফেলে ভোট দান করবে। বলছেন না, আদালতে মামলা চলছে, যে কোনো দিন মামলার ফল চলে আসবে আমাদের সামনে। যেভাবে সুপ্রিম কোর্ট এগোচ্ছে অ্যাগ্রেসিভলি, আক্রমণাত্মকভাবে, তাতে কিন্তু বিজেপির মধ্যে একটা শিরশিরানি ভয় চলে এসেছে। কারণ আজকে যদি দেখা যায় যে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 2/3 টাকা বিজেপি পেয়েছে। আমরা গতকাল একটু ভুল বলেছিলাম, 2/3 সাথে 75% তুলনা করেছিলাম, এটা ঠিক নয়। 2/3 টাকা বিজেপি একাই পেয়েছে। এবং বিজেপি তো পেয়েছে ঠিক আছে, তৃণমূলও পেয়েছে, কংগ্রেসও পেয়েছে, সবাই অল্প স্বল্প পেয়েছে। বিজেপি একাই 75% পেয়েছে। এবং এই 75% কাদের থেকে পেয়েছে? ধরা যাক আম্বানি আদানিদের থেকে পেয়ে। আম্বানি আদানিদের থেকে পেয়ে তারা আম্বানি আদানিদের কোন কোন সরকারি সংস্থা জলের দরে বিক্রি করেছে? তার মানে এখানে কোনো অনৈতিক ব্যাপার আছে? ওরা টাকা দিয়েছেন তাই আমি জলের দরে বিক্রি করে দিলাম, লাভজনক সংস্থাও বিক্রি করে দিলাম। এইটা কিন্তু 15 তারিখের পর সকলের সামনে চলে আসবে। আর এখান থেকেই কিন্তু ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এই সরকারের স্থায়িত্ব আর অল্প কয়েকদিন, তারপরে নির্বাচন এসে যাবে। নির্বাচনের খবর ভালো নয়, সারা দেশে নির্বাচনের খবর বিজেপির পক্ষে মোটেও অনুকূল নয়। হরিয়ানায় সরকার পড়ে গিয়েছে, বিজেপির সমর্থিত সরকার সেখানে পড়ে গিয়েছে। নতুন করে সরকার গঠন হয়েছে, বিজেপিরই মুখ্যমন্ত্রী সরকার প্রধান হয়েছেন, খট্টর সাহেব পদত্যাগ করেছেন। অর্থাৎ ডামাডোল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, যত দিন যাবে প্রার্থী ঘোষণা যখন হয়ে যাবে, প্রতিটি কেন্দ্রের 543টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়ে যাবে, তখন দেখবেন বিজেপি ছেড়ে মানে অন্য দলে যাওয়ার একটা ঢল নামবে। কারণ যারা টিকিট পাবেন না তারা বিরোধিতা করবেন, তারা অন্য দলের টিকিট পেয়ে দাঁড়াতে চাইবেন। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে,
কেন বিজেপির ঢল নামছে? আমরা আগের দিনই বলেছিলাম যে যে কোনো রাজনৈতিক দল, ব্যবসায়ী সংস্থা, খেলোয়াড়, বুদ্ধিজীবী, উকিল, সাংবাদিক, যেই হোক না কেন, জীবনের একটা পিকে ওঠে তারা, একটা ওপরে উঠতে উঠতে একটা সীমা পর্যন্ত ওপরে ওঠে তারা। জাতি, যে কোনো জাতি, তারা একটা সীমায় ওপরে ওঠে, তারপর তাদের নামতে শুরু হয়, অবনমন শুরু হয়। আপনি বাঙালিদের কথাই বলুন। বাঙালি একসময় সুমাত্রা, বর্নিও, বালি এসব দ্বীপে ব্যবসা করতে যেত। আপনি শুনেছেন, ইতিহাসে পড়েছেন। অর্থাৎ সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব জায়গায় জাহাজে করে তারা ব্যবসা করতে যেত। সেই বাঙালি ব্যবসা থামতে, মানে পড়তে 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 এখন বড় বাজারের মারোয়ারি গদিতে তারা কর্মচারী হয়ে কাজ করে। অর্থাৎ সেই পিক থেকে বাঙালি কিন্তু এখানে পড়েছে। আবার এখান থেকে জয়যাত্রা শুরু হয়, শুরু ইতিমধ্যে হয়েছে। আজকে সারা দেশে অর্থনৈতিকভাবে গুজরাটিরা টাকা মেরে হোক, চুরি করে হোক, যে করে হোক, অর্থনীতিতে সবার উপরে। কিন্তু গুজরাটের তো এরকম অবস্থা ছিল না। একসময় তারাও জঙ্গলে কাটাতেন, গ্রামে গঞ্জে মুটে মজুরের কাজ করতেন। আজকে তারা অর্থনীতির শিখরে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। মারোয়ারিরা অর্থনীতির শিখরে একদম। এটাও কিন্তু তারা একদিনে হননি, ধীরে 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 এই শিখরে উঠে তারপরে পড়া শুরু হয়েছে। এখন দেখবেন বহু মারোয়ারির ছেলে মেয়ে তারা চাকরি করে, ব্যবসা না করে চাকরি করে। এরকম বহু মারোয়ারি ছেলে মেয়েকে আপনি দেখতে পাবেন পশ্চিমবাংলাতে। তো এইরকম ভাবে সব জাতিরই যেমন বা সব কিছুরই উঠতি যেমন থাকে, পড়তিও থাকে। বিজেপির পিক ছিল 2019-এ, সর্বোচ্চ জায়গায় বিজেপি পৌঁছেছিল। তারপরে অ্যান্টি ইনকমবেন্সি আছে, প্রতিষ্ঠান বিরোধিতা আছে। একটা লোক যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা হয়, মানুষের চাওয়া পাওয়া তিনি পূরণ করতে না পারলে মানুষের রাগ হয়, মানুষ সেখান থেকে তার থেকে বিমুখ হয়। বিজেপির ক্ষেত্রেও তাই হচ্ছে, সারা দেশে, গোটা দেশে এই অবস্থা। যদিও প্রধানমন্ত্রী নজিরবিহীনভাবে ভোটের প্রচার শুরু করেছিলেন সংসদ ভবন থেকে। তিনি বলেছিলেন বিজেপি 370 পাবে, 400 আসন এনডিএ পাবে। 370 পাওয়ার পিছনে কারণ তারা সংবিধান বদলে দিতে চান, আর সংবিধান বদলাতে গেলে এই সংখ্যাটাই দরকার। সংবিধান বদলে যেতে পারে, আমার আপনার প্রিয় জাতীয় সঙ্গীত বদলে যেতে পারে, আমাদের পতাকা গেরুয়া রঙের হয়ে যেতে পারে, এরকম অনেক কিছু হতে পারে যদি 370-এ তারা বলিদান হয়ে আসেন। কিন্তু মানুষ অত্যন্ত সচেতন হয়েছে ইদানিং। মানুষ বুঝতে পারছেন এই মোদি কি গ্যারান্টি বলে যেটা প্রচার করা হচ্ছে সেটা জুমলা ছাড়া আর কিছু না। এরকম গ্যারান্টি আগেও বহুবার দিয়েছেন, 2 কোটি বেকারের চাকরি দেবো, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো, 15 লক্ষ টাকা করে মাথা পিছু দিয়ে দেবো, এসব গ্যারান্টির কথা আমরা শুনেছি। রাজস্থানে শুনেছি 450 টাকায় গ্যারান্টি দিয়েছিলেন গ্যাস দেবেন। আসলে তিনি গ্যাসই দিয়েছেন, 450 টাকায় আর গ্যাস দিচ্ছেন না। 1100-1200 টাকা গ্যাসের দাম, সিলিন্ডারের দাম বাড়িয়ে ভোটের মুখে 100 টাকা কমিয়ে বাহবা কুড়োচ্ছেন। কেউ দিচ্ছে না বাহবা। দেখছেন না রাম মন্দির কোনো কাজে লাগলো না? দেখছেন না গ্যাসের দাম কমাতে কোনো হেলদোল নেই মানুষের? দেখছেন না যে এই যে সন্দেশখালী নিয়ে এত একটা বিরাট হইচই সৃষ্টি হলো, মানুষ কান গুরুত্ব দিচ্ছেন না কেন? কারণ এই লোকগুলোকে মানুষ ভরসা করছেন না, বিশ্বাস করছেন না। এখন এসছে আবার নতুন আইন সিএএ আইন করে এই সবগুলোকে ধামাচাপা দিয়ে মানুষকে ব্যতিব্যস্ত, টেনশনে ফেলে দেওয়া। এরা প্রত্যেকবার কিছুদিন অন্তর অন্তর আমাদের টেনশনে ফেলে দেন। কখনো বলবেন আধার কার্ডের সাথে প্যান কার্ড যুক্ত করতে হবে, যাও লাইনে দাঁড়াও। কখনো বলবেন ব্যাংকে নোট বদলাতে গিয়ে লাইনে দাঁড়াও। কখনো বলবেন আধার কার্ডের সাথে রেশন কার্ডের জন্য যুক্ত করতে হবে, লাইনে দাঁড়াও। কখনো বলবেন আধার কার্ডের সাথে ভোটার কার্ড যুক্ত করতে হবে, লাইনে দাঁড়াও। এই লাইনে দাঁড়ানোর প্রক্রিয়া করে, অর্থাৎ লাইনে দাঁড় করিয়ে আপনাকে একটা চাপের মধ্যে রাখা, টেনশনের মধ্যে রাখা, যাতে আপনি ভুলে যান আপনি কত টাকা দিয়ে সবজি কিনতেন 5 বছর আগে, 7 বছর আগে, 10 বছর আগে, এখন কত টাকা দিয়ে কিনছেন। আগে একটা 100 টাকার নোট নিয়ে গেলে আপনার সকালের বাজারটা হয়ে যেত, এখন 500 টাকাতেও কুলোচ্ছে না। খেয়াল করেছেন কি ওষুধের দাম কোথায় গিয়েছে? 3 গুণ বেড়ে গেছে ওষুধের দাম। এই যে মোবাইলে আপনি অনুষ্ঠানটা দেখছেন, সেই মোবাইল রিচার্জ কত টাকায় করতেন আর আজকে কত টাকায় করছেন, এইগুলো থেকে আপনাকে ভুলিয়ে রাখতে হবে। তাই নতুন ছলনা সিএএ। আমরা আসবো এইসব নিয়ে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকেডি চ্যানেলের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি সুপ্রিম কোর্ট আমাদের আশার আলো যোগাচ্ছে কতটা সেটা নিয়ে। দেখুন, যখন সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ সব কিছু কোনো একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলছে, তারা যেমন বলে দিচ্ছে তেমন ভাবে তদন্ত হচ্ছে, যাকে বলে দিচ্ছে তাকে গ্রেফতার করে রাখছে, প্রমাণ পাক আর না পাক। যখন এটা চলছে, যখন মিডিয়া সমস্ত প্রথম শ্রেণীর ইলেকট্রনিক মিডিয়া, আমি ইউটিউব মিডিয়ার কথা বলছি না, মিডিয়া এখন 3 রকম। একটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়া, একটা আমাদের মতন ইন্টারনেট মিডিয়া, আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া একটা চ্যানেল খুঁজে পাই না সর্বভারতীয় স্তরে যারা সরকারকে প্রশ্ন করে। প্রত্যেকে দাস দলদাস হয়ে গিয়েছে, মিডিয়া গিয়েছে, আমাদের এই তদন্তকারী সংস্থাগুলো চলে গিয়েছে। রিজার্ভ ব্যাংক 2000 টাকার নোট চালু করলো বাজারে, আবার তুলেও নিল বাজার থেকে। কেন চালু করলো, কেন তুলে নিল, কোনো জবাব নেই। পিএম কেয়ার ফান্ড, সরকার করোনার সময় একটি ফান্ড তৈরি করলেন, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা ব্যবহার করে, প্রধানমন্ত্রীর ইমেল আইডি ব্যবহার করে সব কিছু করে বিজ্ঞাপন দেওয়া হলো যে আপনারা এখানে যাদের অর্থ আছে তারা এখানে কিছু অনুদান করুন, আমরা করোনার পীড়িত মানুষের পাশে দাঁড়াবো। বহু মানুষ টাকা দিলেন, কয়েকশো কোটি টাকা দিলেন সমস্ত ভারতবাসীরা মিলে। বড় বড় ফিল্ম স্টারদের নাম প্রচার হলো, কেউ 10 কোটি, কেউ 5 কোটি, কেউ 20 কোটি, কেউ 50 কোটি, এসব দিয়েছেন, ভালো কথা। পরে জানা গেল যে না, এটা কোনো সরকারি ফান্ড না, এটা বেসরকারি একটা ট্রাস্ট। এখানে কে কত দিয়েছেন, কোথায় কত টাকা খরচা হবে, এটা প্রশ্নই করা যাবে না। অথচ ব্যবহার হলো প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা, ব্যবহার হলো সরকারি ইমেল আইডি, ব্যবহার হলো সরকারের ফোন নাম্বার, ব্যবহার হলো প্রধানমন্ত্রীর ছবি। তারপরে বলা হলো এটা প্রাইভেট সংস্থা। কাকে বিশ্বাস করবে, প্রধানমন্ত্রীর ছবিকে? যে ছবি এখন আপনি সর্বত্র দেখতে পাচ্ছেন, খবরের কাগজ খুললেই পাতা জোড়া বিজ্ঞাপন। যে কোনো কাগজ খুলুন, পাতা জোড়া নরেন্দ্র মোদীর ছবি বেরোচ্ছে বিজ্ঞাপন হিসেবে। কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রচারে, কোটি কোটি টাকা। এছাড়াও তো পেছনের দরজা দিয়ে খামে করে ব্যাগে করে ঢুকছি। এই হচ্ছে অবস্থা। তারপরে লেজিসলেটিভের কথা ধরুন, বিরোধীরা সরকারকে প্রশ্ন করলেই তাকে সংসদ ভবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমনকি রাহুল গান্ধীকে। এরকম একটা অবস্থার মধ্যে থেকে চলছে দেশ। এর দেশে কি আদৌ গণতন্ত্র আছে? নাকি আমরা উত্তর কোরিয়ায় বাস করছি, নাকি আমরা চীনে বাস করছি, নাকি রাশিয়ায় বাস করছি? তারাও বোধহয় এতটা নিষ্পেষিত হন না সরকারের দ্বারা। সেই সময় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা আমাদের সত্যি আশার আলো জাগাচ্ছে, বিশেষ করে ডিওয়াই চন্দ্রচূড় সাহেব। এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে ধরে বসেছিল স্টেট ব্যাংক বলেছিল যে আমরা 5 মাস পরে হিসেব দেব, কে কত টাকা দিয়েছে, কে কত টাকা নিয়েছে তার। সুপ্রিম কোর্ট বলেছে কোনো কথা শুনবো না, 24 ঘন্টার মধ্যে সমস্ত হিসেব চাই। বাপ করে সেই হিসেব দিতে হয়েছে, এবং সেই হিসেব 15 তারিখে আমি আপনি সকলেই দেখতে পাবো। এইরকম একটা কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান সত্যি আমাদের মনে একটু আশার আলো জাগাচ্ছে। আমরা প্রত্যাশায় বসে আছি কবে সুপ্রিম কোর্ট বলবে যে ইভিএম এ ভোট আর হবে না। যদি ইভিএম এ ভোট হয়ও, তাহলে ভিভিপ্যাটের স্লিপ ভোটার নিজের হাতে নিয়ে ভোট বাক্সে জমা দেবেন, সেটাই কাউন্ট হবে। আমরা এই আশায় বসে আছি, অনেক কিছু আছি আশায় বসে সুপ্রিম কোর্টে, কিন্তু সে আশা আমাদের কতটা পূরণ হবে আমরা জানি না। তবে আশায় বাঁচে চাষা। আমরা সেই চাষার দল যারা ভাবি একদিন ঘোর বর্ষা নামবে, আবার সবুজে সবুজে ভরে যাবে ক্ষেত। আমরা সেই রকম চাষি। আমরা কিন্তু প্রত্যাশায় বসে আছি, আমরা মুখ চেয়ে বসে আছি সুপ্রিম কোর্টে। জানি না আগামী দিনে কি হতে চলেছে। যদি সুপ্রিম কোর্ট কঠোর অবস্থান নেয়, একটু কড়া অবস্থান নেয়, এই সরকার কিন্তু যতদিন আছে তারা
অন্তত ঠিকঠাকভাবে চলবে, আর একচ্ছত্র আধিপত্য তাদের আর চলবে না। এটা চলা উচিত না। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে জানাবেন। যারা আমাদের পাশে থাকছেন মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে, তাদের সকলকে ধন্যবাদ। যারা আমাদের পাশে মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে থাকতে চান, 100 টাকা বা তার বেশি এই সাবস্ক্রিপশন দিয়ে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। তার জন্য আমাদের ইউপিআই নাম্বার হচ্ছে 9830075869। এই নাম্বারে গুগল পে, ফোনপে করে দিতে পারবেন, অথবা যারা ব্যাংকের মাধ্যমে পাঠাতে চান এই নাম্বারে ফোন করলে আমরা আমাদের ব্যাংকের ডিটেলসও পাঠিয়ে দেবো। আর যারা আমাদের পাশে বিজ্ঞাপন দিয়ে থাকতে চান পাশে, তারাও এই নাম্বারে ফোন করুন। কিভাবে বিজ্ঞাপন দিতে হবে আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে সবটা জানিয়ে দেবো। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত 8টায় আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে। নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।